এই সেই বহুল পরিচিত চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি আকৃতিগতভাবে দুই ধরনের হয়। একটা ধরন হচ্ছে জিপ আকৃতির, আরেকটা ধরন হচ্ছে কোস্টার বা মিনি বাস আকৃতির। এভাবেই চাঁদের গাড়ি যাত্রা শুরু করে চাঁদের দেশে। ধারণ ক্ষমতা 15 জন হলেও অন্তত 3 গুণ পূর্ণ না হলে চাঁদের গাড়ি চাঁদের দেশে যাত্রা শুরু করে না। যেখানে যতটুকু সম্ভব যাত্রী এবং অন্যান্য দ্রব্যাদি পূর্ণ করে চাঁদের গাড়ি চাঁদের দেশে যাত্রা শুরু করে। শুরুতেই যাত্রীদের সহযোগিতায় সজোরে ধাক্কা না দিলে চাঁদের গাড়ি যাত্রা আরম্ভ করে না। তবে একবার যাত্রা আরম্ভ করতে পারলেই চাঁদের গাড়িকে আর থামতে হয় না। এভাবেই বসে ঝুলে দাঁড়িয়ে যাত্রীরা চাঁদের দেশে যাত্রা করে। চাঁদের গাড়ি কবে পার্বত্য এলাকায় চলতে শুরু করে তার কোনো সঠিক তথ্য নেই।
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার তথ্যানুযায়ী 1968 সালে চিম্বুক রুমা থানচি সড়ক নির্মাণের কাজ শুরু হয়। ধারণা করা হয় এর পরপরই এতদ অঞ্চলে গাড়ি চলতে আরম্ভ করে। তবে জনশ্রুতি আছে 1960-এর দশকে বান্দরবান জেলার চিম্বুক পাহাড় দর্শনের নিমিত্তে অভ্যাগতদের আনা নেওয়া সূত্র ধরে এখানে গাড়ি চলতে শুরু করে। পরবর্তীতে তা ক্রমান্বয়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলায় সম্প্রসারিত হয়, অর্থাৎ অন্যান্য পার্বত্য জেলা রাঙামাটি এবং খাগড়াছড়িতেও গাড়ি চলাচল শুরু হওয়ার সময় এবং প্রেক্ষাপট মোটামুটি একই ধরনের। তবে বর্তমানে রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান পার্বত্য জেলার পাহাড়ি অঞ্চলে চলাচলরত গাড়িগুলোকে চাঁদের গাড়ি ছাড়া ভিন্ন কোনো নামে ডাকা হয় না। চাঁদের গাড়ির নামকরণের ইতিহাস প্রায় 3 দশকের। এই নামকরণ নিয়েও রয়েছে নানান কাহিনী। মোহাম্মদ ইদ্রিস চাঁদের গাড়ির সাথে সংশ্লিষ্টদের কাছে বহুল পরিচিত একজন মানুষ। চিম্বুক রুমা থানচি সড়কে চাঁদের গাড়িগুলোর লাইনম্যান। দীর্ঘদিন থেকে সংযুক্ত আছেন চাঁদের গাড়ির সঙ্গে। চাঁদের গাড়ির নামকরণ সম্পর্কে তিনি বলেন, আমি আনুমানিক বলতেছি আমাদের গাড়িগুলো বেশি উঁচু নিচু চলে, উঁচু নিচু পাহাড় বাইজা চলে বিদায়, সেই জন্য নাকি জিও রহমান সাহেবে চাঁদের গাড়ি নাম দিয়েছিল। এটা আমার মনের একটা আন্দাজ। এবং ওই বৃষ্টির দিনে যে মেঘগুলি হয়, আমাদের গাড়িগুলো আমার স্টেশন থেকে 12 মাইল উঁচা পর্যন্ত ওই আকাশের মেঘের সাথে কি হয়, এটা কুয়াশা বা আমাদের ওই গাড়ির গ্লাসগুলো লাগে বিদায়, সেই জন্য মনে হয় চাঁদের গাড়ি নাম দিয়েছে। চাঁদের গাড়ির নামকরণ নিয়ে এতদ অঞ্চলে প্রচলিত রয়েছে নানান গল্প। চাঁদের গাড়ি নামকরণের ইতিহাস চাঁদের গাড়ির সাথে সংশ্লিষ্টদের মুখেই শোনা যাক। চাঁদের গাড়ি বলা হয় প্রথম আমরা যে গাড়িগুলো চালু করছি রোডে, তখন রোডটা ছিল একদম একবারে গর্তমত্ত ভাঙ্গাচোরা। আচ্ছা, হ্যাঁ, ওই সময় রোড যখন একদম মানে ভাঙ্গাচোরা ছিল, আস্তে আস্তে রোডের কাজ চলতেছে, তো গাড়িগুলো আমরা সার্ভিস দিয়েছি। হ্যাঁ, এর আগে কোনো গাড়ি ছিল না, গাড়িগুলো যাতে ছিল না, যোগাযোগ ছিল না। তখন আমাদের চাঁদের গাড়ি, এটা যে গাড়ি ছোটো ছোটো গাড়িগুলি আমরা লোমের থেকে বান্দরবান থেকে লোম, হ্যাঁ, সার্ভিস দিয়েছি। সার্ভিস দেওয়ার পরে দেখেন একদম তো লোড গর্ত, একটা পা দিলে আরেকটা প্রায় 2-3 ফুট 5 ফুট এরকম গর্ত সামনে, এখন লোড বা আঁকা বাঁকা ভাঙা, আর কোনো গাড়ি যাতে করতে পারে না। তখন এই গাড়িগুলো চলতে হবে। চলার সময় কিছুদিন চলছে, চলার পরে আমাদের যে জিয়া রহমান যে সময় আসছে, হ্যাঁ, তখন চিম্বুক গেছে পর্যটন যাওয়ার জন্য। দেখতেছে লোডগুলি ভাঙাচোরা, আমরা যাত্রী নিয়ে যাতায়াত করতেছি। যেভাবে গাড়িগুলি আমাদের পাহাড় উঠতেছে, উঁচা পাহাড় উঠতেছে, এমনি মনে করা যায় গাড়িটা এমনি চাঁদের দেশে চলে গেছে। এমনি আইডিয়া করা যায় যে আমাদের গাড়িগুলো যেভাবে উঠতেছে পাহাড়ের দিকে, এটা একটা আশ্চর্য ঘটনা। মানে অসম্ভব উঁচা পাহাড়, আর গর্ত সমান প্লেন হইতো না, বড় বড় গর্ত, এগুলো পারে পারে উঠতেছে আস্তে আস্তে। তো তখন বলছে, এর সময় বলা হয়েছে, হ্যাঁ, যেভাবে গাড়িগুলি উঠতেছে একটা আশ্চর্য মনে করে বলতেছে এগুলি চাঁদের দেশে যাইতেছে, চাঁদের গাড়ি বলছে। আচ্ছা, এটাকে চাঁদের গাড়ি বলে কেন বলেন তো? পাহাড়ে যায় তার জন্য চাঁদের গাড়ি। পাহাড়ে গেলে তো পাহাড়ের গাড়ি হবে, চাঁদের দেশে যায় না, এগুলো উপরে সব সময় চাঁদের উপরে যাইতে থাকে। তো এই সময় এক সময় জিয়া রহমান যে সময় ছিল, উনি বলছিল যে এটাকে চাঁদের গাড়ি, শুধু উপরে উঠতে থাকে, এই জন্য উনি বলছিল চাঁদের গাড়ি, এই জন্য এই এয়ারপোর্টে এটা চাঁদের গাড়ি বলা হয়। আপনার নাম কি? আমার নাম ফয়জুল আলম। আপনি কতদিন ধরে এখানে আছেন? 20 বছর। 20 বছর দোকান করেন? জি। আচ্ছা, এই গাড়িগুলোকে কেন চাঁদের গাড়ি বলা হয় আপনি জানেন? যাত্রী মাত্র বাহনতে উড়ে, উপর দিকে উড়ে জন্য বেশিরভাগ চাঁদের গাড়ি বলা হয়। চাঁদের গাড়ি এটার নাম দিয়েছে আপনার জিয়া, নাম হলো জিয়া, এবং সেনাবাহিনী এটাকে চাঁদের গাড়ি বলে। এই কারণে তাদের একটা ধারণা, চাঁদের দেশে যদি রাস্তা হইতো, সরকার যদি রাস্তা করতো, আমাদের গাড়ি চাঁদের দেশে যাইতো। এই ধারণার উপর তারা আমাদের গাড়িগুলোকে চাঁদের গাড়ি বলে। আচ্ছা, জিয়া রহমান যে গিয়েছিল, হ্যাঁ, জিয়া রহমান যখন চিম্বুক যাওয়ার জন্য পরিকল্পনা করলো, তখন তাদের সরকারি গাড়িগুলা আপনার ওয়াই জংশন যাওয়ার পর যেতে পারেনি, আমাদের চাঁদের গাড়িতে করে উনি চিম্বুক গেছে। ওখানে যেটা একটা জিয়ার পুকুর হয়েছে, এটা উদ্ভাবন করার জন্য গেছিলো আর কি। আমাদের চাঁদের গাড়িতে যাওয়ার পরে
উনি আমাদের গাড়িটাকে চাঁদের গাড়ি নাম দিচ্ছে। আপনি কোথায় যাবেন? থানছি তো কিভাবে যাবেন? চাঁদের গাড়ি দিয়ে। আচ্ছা, এগুলোকে কেন চাঁদের গাড়ি বলে আপনি কি জানেন? আসলে চাঁদের গাড়ি বলার কারণটা যেমন উঁচু নিচু পাহাড়, তেমনি যে গাড়িটা একেবারে উঁচু পাহাড়ে গেছে বলে চাঁদের গাড়ি বলা হয়। এই হচ্ছে চাঁদের গাড়ির আভ্যন্তরীণ কাঠামো। হাঁটুতে হাঁটুতে ঠুকাঠুকির বিরল ব্যবস্থাপনা কিংবা হাত ধরে ঝুলে থাকার সুব্যবস্থা, শরীরের এ গড়নেই তাকে ঘিরে গড়ে ওঠা মিথগুলো সাক্ষ্য বহন করে। এ চাঁদের গাড়ির নামকরণের ইতিহাস এবার বিশেষজ্ঞদের মুখেই শোনা যাক। পার্বত্য চট্টগ্রাম তথা বান্দরবান পার্বত্য জেলায় 7টা উপজেলা আছে। প্রতিটি উপজেলায় ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার থেকে চাঁদের গাড়ির মাধ্যমে এই এলাকার লোকজন ভ্রমণ করে। লোকজন বলতে শুনেছি যে অতিরিক্ত যাত্রী পেছনে গাড়ির অভ্যন্তরে এবং ইঞ্জিন কভারের উপর বসে, চালের উপরে বসে যাত্রীরা ওই গাড়িতে চড়ে। ড্রাইভার সাধারণত বুঝতে পারে না যে সামনে উইন্ডস্ক্রিনে কি মানে দেখা যাচ্ছে, সেটা ড্রাইভার অতি সহজে বোঝেন না। তো এইভাবে একটা আন্দাজের উপর ভর করে গাড়ি চালায়। এইভাবে চালাতে চালাতে সে অভ্যস্ত হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে আবার দুর্ঘটনাও হয়, যেমন ব্রেক ফেল, তারপরে পাহাড়ে পিক নিতে পারছে না। তো এই অবস্থায় দুর্ঘটনাও অনেকবার হয়েছে। তো এইভাবে চলতে চলতে এক সময় সেটা চাঁদের গাড়ি হিসেবে লোকজন আখ্যায়িত করে, আমি শুনেছি এইভাবে আর কি। এমনিতে চাঁদের গাড়ি মানে কেন বলা হয়, এমনিতে কোনো মানে প্রচলিত আর কি কি মিথ আছে বা কি কি কাহিনী আছে, আপনি যদি আপনার নলেজে থাকে? প্রচলিত হতে পারে সেটা মেঘের দেশে যেহেতু ভ্রমণ করছে, একদিকে কুয়াশা পড়ছে আর একদিকে গাড়িটা সরু পথে আঁকা পাকা পথ বেয়ে গন্তব্যের দিকে যাচ্ছে। স্বাভাবিকভাবে লোকজন মনে করতে পারে যে মনে হয় চাঁদের দিকে আমরা এগোচ্ছি, সেভাবে হতে পারে। এটা একটা কারণ, এটাও একটা কারণ হতে পারে। কিন্তু এমনিতে চাঁদের গাড়ি কেন বলা হয় এটার জন্য কোনো মানে রেকর্ড নাই বা কোনো নামকরণের কোনো লিখিত ইতিহাস নাই। এই ধরনের কোনো লিখিত ইতিহাস নেই, এটা জাস্ট একটা হিয়ারসে। এটা পারস্পরিক একটা ভাব কিংবা আদান প্রদানের মাধ্যমে সেটা ছড়ে গেছে একজন থেকে আরেকজন। তো এইভাবে পারস্পরিকভাবে সেটা কথা হতে হতে সেটা চাঁদের গাড়ি হয়ে গেছে। পার্বত্য অঞ্চলে পাহাড়ি বাঙালি সামাজিক ও সাংস্কৃতিক ভিন্নতা চাঁদের গাড়ির অভ্যন্তরে এসে একাকার হয়ে যায়। গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে এ যেন পাহাড়ি বাঙালির সাময়িক মেলবন্ধন। চাঁদের দেশে যাওয়ার অভিন্ন লক্ষ্যে এ এক কষ্টকর অভিযাত্রা। চাঁদের গাড়ি নিয়ে তো আসলে এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয়। আমি নিজেও যখন বান্দরবানে চাকরি করতে এসে চাঁদের গাড়ি নাম শুনছি, খুব ইন্টারেস্ট ফিল করেছে। তারপর যেটা লোকমুখে শোনার কথা, বাস্তবতা কতটুকু, সেটা হলো এখানে বিসিআর রোডটা খুবই উঁচা নিচা পাহাড়ের অঞ্চল। এখান থেকে 26 কিলোমিটার দূরে চিম্বুক খুব ফেমাস একটা জায়গা, সবাই পর্যটকে আসলে এখানে ভ্রমণ করে। কিন্তু প্লেন ল্যান্ডে আমাদের যেসব গাড়ি চলে এগুলো কিন্তু ওই রোডে সাধারণত যেতে পারে না। তো এখানে সাধারণত 4 হুইল জিপ গাড়িগুলো আছে, জিপ গাড়ি যেতে পারে। তো এইটা মাথায় রেখে এখানকার একজন অভিজ্ঞ মেকানিক্স, মোটর মেকানিক্স, চাঁদমিয়া বলে নাম ছিল ওনার, তিনি এটাকে তার মাথা থেকে আইডিয়া আসলো জিপ বা পিকআপটাকে কিছু সিট বসে বা উপরে কাভার করে পর্দা দিয়ে ওখানে পাহাড়ি অঞ্চলে চলাচলের উপযুক্ত এবং যাত্রী পাবলিক ট্রান্সপোর্ট করে নেওয়ার মতো তার মাথায় আসলো। যেহেতু চাঁদমিয়ার মাথা থেকে ব্যাপারটা আসলো, খবর তাদের হাতে তৈরি হলো, সেহেতু চাঁদমিয়ার গাড়ি ছিল, চাঁদমিয়ার গাড়ি থেকে আসলে সেটা চাঁদের গাড়ি আকারে সেটা প্রকাশ।
কথিত চাঁদ মিয়ার পরিকল্পিত সেই চাঁদের গাড়ি এখন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের একমাত্র যোগাযোগ মাধ্যম। বিভিন্ন গবেষক এবং পর্যটকের সুবাদে এ চাঁদের গাড়ির নাম বর্তমানে দেশের সীমানা পেরিয়ে বিদেশেও সুপরিচিত। এক ধরনের জিপ, পুরনো মডেলের জিপ, যেগুলো বিভিন্ন সরকারি সংস্থায় বেসরকারি সংস্থায় ব্যবহারের পরে অকেজো হয়ে পড়লে অনেকটা এই গাড়িগুলো আবার মেরামত করে এই পার্বত্য এলাকার সড়কগুলোতে চালানো হয়, যার এই প্রেক্ষিতে বিভিন্ন ভাবে মানুষ এই গাড়িগুলোতে বিভিন্ন পরিবহন, এখানকার পরিবহন ব্যবস্থার অন্যতম একটা দিক হচ্ছে এই ছাদের গাড়িগুলো। সেটা হচ্ছে কি, ছাদের গাড়ি বলতে যেটাকে বোঝায় এখানকার লোকজন, এই গাড়িগুলোতে ছাদ নাই, এই গাড়িগুলোতে দরজা জানালা নাই। এই কারণে মানুষ বলে কি, এই ছাদ দেখা যাওয়ার দেখাটাকেই মনে হয় ছাদের গাড়ি বলা হয় এখানে। এটা অনেক 70-80 দশক থেকে এই কথাটা আমি শুনে আসতেছি। আমি পরে খোঁজ নিয়ে দেখছি যে এইভাবেই কথাটা আসছে মূলত। এইখান থেকেই ছাদের গাড়িগুলো মানে অনেকটা বলা হয় ছাদের গাড়ি। জিপ বললে এখন চিনে না, এখানে ছাদের গাড়ি বললেই সবার কাছে পরিচিত। এমনকি সারা দেশে, শুধু চিটাগাং হিলট্যাক্টে নয়, সারা দেশে ছাদের গাড়ি হিসেবে চিটাগাং হিলট্যাক্টে খুবই পরিচিত আর কি। যারা ঢাকা থেকে আসে, চিটাগাং থেকে আসে, তারাও এখানে ছাদের গাড়ি যদি কোথাও যেতে হয় দলবদ্ধভাবে ছাদের গাড়ি নিয়ে তারা চলে যায়। কারো কারো মতে এ চাঁদের গাড়ির নামকরণের পেছনে রয়েছে একটি সাংস্কৃতিক, ভৌগোলিক এবং অবকাঠামোগত প্রেক্ষাপট। এ বিষয়ে সবিস্তার আলোচনা করেন বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত নৃবিজ্ঞানী প্রফেসর আহমেদ ফজলে হাসান চৌধুরী। আমরা যদি চট্টগ্রাম কিংবা পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের দিকে নজর দিই কিংবা দৃষ্টিপাত করি, দেখা যাবে যে এই অঞ্চলের যে ভৌগোলিক কিংবা পরিবেশগত যে ব্যবস্থা, পাহাড়ি অঞ্চল, উঁচু নিচু পাহাড়, তারপর জনপদ ভ্যালিতে কিংবা পাহাড়ের গায়ে, বিস্তীর্ণ এই অঞ্চলের যোগাযোগের ব্যবস্থা দীর্ঘদিন আগে ছিল না। সাম্প্রতিককালের, বিশেষ করে গত 20 বছর আগেও, যেমন এখান থেকে ফটিকছড়ি যেতে দূরত্ব হতো 20 মাইল, কিন্তু যেতে লাগতো সারাদিন। আমার মনে আছে বিভিন্ন অঞ্চলে আমরা যখন গিয়েছি, যেহেতু সেখানে যান্ত্রিক যানবাহন যাওয়ার কোনো উপায় ছিল না, উপায় নেই। রাস্তাগুলো অত্যন্ত ক্ষুদ্র এবং অত্যন্ত পাহাড়ি, ঝুঁকিপূর্ণ, আপস অ্যান্ড ডাউনস। এই অঞ্চলের সাথে দ্রুত যাতায়াত সুবিধার জন্যে নির্ভর করতে হতো এক ধরনের বিশেষ যানবাহনের উপর। সেগুলো এক ধরনের জিপ। এই জিপগুলো সাধারণত অন্যান্য জিপের থেকে একটু ভিন্ন ধরনের। এগুলো লোকেলি যারা চালায় তারাও কিন্তু বাইরে চালাতে পারবে না গাড়ি, কিংবা বাইরের ড্রাইভাররা ওগুলো চালাতে পারবে না। অনেকগুলো অনুমানের উপর নির্ভর করে গাড়িগুলো চালাতে হয়। একটু পরেই হয়তো 10 গজ যাওয়ার পরে গাড়িটা বাদ পড়বে, আরেকটা গাড়ি কিংবা একবার গরু কিংবা ছাগল কিংবা গবাদি পশু বিভিন্ন কিছু আসবে। তাৎক্ষণিকভাবে এটা ব্রেক দেওয়া কিংবা অন্ধকারের ভিতরে যাওয়া, এটা কোনো লাইট নেই, আলো নেই, কিছু নেই, এমন প্রতিটি গাড়িতে যাতায়াতের যারা যাত্রী তারা হচ্ছে ওই অঞ্চলেরই বাসিন্দারা, দুর্গম অঞ্চলে তারা যাতায়াত করবে এবং অল্প পয়সায় দিতে হয়। সুতরাং একটা গাড়িতে যতক্ষণ না পরিপূর্ণভাবে যাত্রী বোঝাই করা হবে, তখন তার আগে গাড়িগুলো ছাড়বে না। যখন যাত্রীগুলো উঠবে তখন ড্রাইভারের জন্য কোনো স্পেস থাকে না, সামনে কোনো দেখার কোনো গ্লাসের মধ্যে দেখা যাবে না, যেহেতু সামনের হুডির উপরে বসা আছে। একজন লোকের দায়িত্ব থাকে যে কিছু নির্দিষ্ট প্রতীক ব্যবহার করবে। রাতের এটা একটা কথা যে চাঁদকে অনুসরণ করা, চাঁদকে সামনে রেখে কথাগুলো বলবে যে সহকারী যিনি রয়েছেন গাড়ি, তো সে যাওয়ার পথে কিছু বিচিত্র ধরনের আওয়াজ করবে, তখন বুঝতে হবে ডানে যেতে হবে, বাইরে যেতে হবে, কিংবা কোথাও যে তাকে স্টপ করতে হবে। এই যে না দেখে চালানো এবং ঝুঁকিপূর্ণ, পড়লে কিন্তু 500 গজ নিচে
কয়েকটি গাড়ি যাওয়ারও পথ নেই, এক গাড়ি একবারই যাবে এখান দিয়ে। এই সমস্ত কারণে এই যে চাঁদ দেখে চালানোর যে প্রবণতা, এই কারণে এটাকে চাঁদনি গাড়ি বলা হয়। এটা হচ্ছে একটা বিশেষ রূপক হলেও বাস্তবতাকে তুলে ধরছে যে একটা সিম্বলিক হইতে চাঁদকে অনুসরণ করে অগ্রসর হবে, অর্থাৎ বাই ইনস্টিংক্ট কাজটা করতে হবে তাকে, নট বাই ভিজিবল থিংস। আমার ধারণা এটি হচ্ছে চাঁদনি গাড়ির রহস্য, আর কি নামকরণের রহস্য। চাঁদের গাড়ির নামকরণের ইতিবৃত্ত এবং একে কেন্দ্র করে এতদ অঞ্চলে প্রচলিত কাহিনী, জনশ্রুতি, মৌখিক ইতিহাস এবং বিশেষজ্ঞদের মতামত সংশ্লেষণ করলে এর নামকরণের ইতিহাস সম্পর্কে মোটা দাগে 4 প্রকারের ব্যাখ্যা পাওয়া যায়। নামকরণের ইতিহাস যাই হোক না কেন, এতদ অঞ্চলে বসবাসকারী পাহাড়ি বাঙালি জনগোষ্ঠীর জীবনে চাঁদের গাড়ির রয়েছে বিরাট ভূমিকা। পার্বত্য অঞ্চলের একটি সুবিশাল জনগোষ্ঠীর সামগ্রিক উন্নয়নে চাঁদের গাড়ির ভূমিকা অপরিসীম। এরিয়া কানেক্ট করতে যাই, শহরের সাথে কানেক্ট করতে যাই বিসিআর রোড কনস্ট্রাকশনের প্রথম এবং মূল উদ্দেশ্য হিসেবে আপনি ধরতে পারেন। সেটা হলো যে একটা বিশাল অংশ, বান্দরবানটা একটা বড় ডিস্ট্রিক্ট, যদিও এখানে জনসংখ্যা খুব কম, কিন্তু এরিয়াটা অনেক বড়। সেই বড় এলাকার থানা শহরগুলো যেমন রুমা খুব প্রত্যন্ত অঞ্চলে, এখান থেকে প্রায় 54 কিলোমিটার দূরে, থানচি প্রায় 100 কিলোমিটার দূরে। তো এই দূরত্বটাকে সংযোগ করতে যাওয়াই হলো বিসিআর রোড কনস্ট্রাকশনের প্রধান উদ্দেশ্য হিসেবে আপনি ধরতে পারেন। এই এলাকার উন্নয়নে সড়কের যে ভূমিকার কথা আসতেছে, প্রথমত হলো যে আপনি নিজেও জানেন যে আজ থেকে 10 বা 15 বছর আগেও রুমা বা থানচি এলাকায় যেসব পাহাড়ি উপজাতিরা বাস করতো তারা একেবারে অনুন্নত ছিল, তারা প্রায় অর্ধলঙ্গ অবস্থায় থাকতো। তারপরে পৃথিবী কতদূর আগাইছে তাদের মধ্যে এই যোগাযোগটা ছিল। এটা ছিল না, আমি মনে করি সেটা ছিল না এই জন্য যে তাদের সাথে শহরের যোগাযোগ ব্যবস্থাটা ছিল না। 100 কিলোমিটার দূরে পায়ে হেঁটে আসা যোগাযোগ করা সম্ভব না। তো বিসিআর রোড কনস্ট্রাকশন হওয়ার পরে তারা এখন অনেক দূর এগিয়ে গেছে। আসতে থানচি উপজেলার লোকজন আপনি শুনে খুব খুশিও হবেন যে থানচির জনগণ আজকে তারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে এবং তারা লেখাপড়ায় অনেক, বান্দরবান শহরের স্কুলগুলো হোস্টেলগুলোতে অনেক থানচি উপজেলার ছেলেমেয়েরা থেকে লেখাপড়া করতেছে, ঢাকা ভার্সিটিতে পড়তেছে। তারপরে বান্দরবানে অনেক লোক আছে এখন পিএইচডি গবেষণা করতেছে। এটা শুধুমাত্র সড়ক নেটওয়ার্ক গড়ে ওঠার কারণে শহরের আলোটা তাদের কাছে পৌঁছতে পেরেছে। সবচেয়ে বড় কথা যেটা হলো পাহাড়ি অঞ্চলে এখানে অনেক ফল মূল তারপর উৎপাদিত পণ্য উৎপন্ন হয়, কিন্তু এর 10 বছর আগেও তারা এই পণ্যগুলো বাজারজাত করতে পারতো না, সুযোগ ছিল। তাদের পণ্যগুলো দিনে দিনে বান্দরবান চলে আসতেছে, চিটাগং চলছে, বড় বাজার চলতেছে। এখান থেকে যারা পাইকারি বা ক্রেতা, যারা পাইকারি সওদাগর যারা, তারা আজকে সকালে যাচ্ছে, বিকেলে মাল নিয়ে টাউনে চলে আসতেছে। পাহাড়িরা সবচেয়ে বড় কথা, পাহাড়ি তাদের পণ্যের ন্যায্য মূল্যটা পাচ্ছে। এটা হলো সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় বলে আমি মনে করি। তারপর তাদের মধ্যে একটা পরিবেশ সৃষ্টি হচ্ছে, তারা এখন আর অর্ধলঙ্গ থাকতেছে না, তাদের মধ্যে একটা কালচার গড়ে উঠছে তাদের মতো করে তাদের কালচার। আপনি শুনে আশ্চর্য হবেন, 10 কিলোমিটার দূরে এখান থেকে 8 কিলোমিটার শৈলপ্রপাত জায়গাটা, এখানে তো পুরো একটা শহর এটাকে ধরে নিতে পারে। এখানে এই যে মাচাঘরের মধ্যে ব্রিজ আছে, টেলিভিশন চলতেছে, ভিসিডি চলতেছে, এটা তো আজ থেকে 5 বছর আগেও আমি মনে করি এটা চিন্তা করতে পারতো না পাহাড়িরা। শৈলপ্রপাতে যে পার্কপাড়া, সেখানে মাচাঘরের মধ্যে ফ্রিজ চলতেছে। সেটা অবশ্যই সড়ক নেটওয়ার্কের যে যোগাযোগ ব্যবস্থা, সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থাটা গড়ে উঠছে, এটার জন্যই আমি মনে করি সুবিধা হয়েছে।
চাঁদের গাড়ি শুধু যোগাযোগ মাধ্যমই নয়, একটা বিরাট জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উৎস এ চাঁদের গাড়ি। সংশ্লিষ্টদের মুখেই শোনা যাক। হ্যাঁ, আপনার নাম কি? আপনি কতদিন ধরে এই গাড়ি চালান? 22 বছর। তা কেমন লাগে আপনার গাড়ি চালাতে? গাড়ি এটাকে চাঁদের গাড়ি বলে কেন? এই জন্য চাঁদের গাড়ি বলে। এখানে কারা কারা চড়ে এই গাড়িতে? কারা চড়ে? আপনাদের কয়টা গাড়ি আছে সব মিলে? আমাদের 60-62টা গাড়ি আছে। এগুলোর মালিক কারা? মানে বিভিন্ন রকমের মালিক আছে, বাঙালি, উপজাতি সবাই আছে। উপজাতিও আছে? উপজাতি আছে। ড্রাইভারদের মধ্যে কোনো উপজাতি আছে? আছে, কয়? মধ্যে 4-5 জন আছে। আর অ্যাসিস্ট্যান্ট? আর অ্যাসিস্ট্যান্টের মধ্যে 10-12 জন আছে উপজাতি, আর সব বাঙালি। বাকি সব বাঙালি। আপনারা এমনিতে মানে কেমন ব্যবসা কেমন এখানে আপনাদের? মোটামুটি কোনো রকম আমরা চলতে পারি, মালিকেরও কিছু কিছু পায়। ও আচ্ছা, আপনার কি মনে হয় যে এই গাড়ি এখানে দেয়াতে মানে পাহাড়িদের মানে কোনো লাভ হয়েছে? লাভ হয়েছে, আর এদের যাওয়া আসা, এদের মালপত্র নিয়ে আনা সব কিছু লাভবান। আর বাঙালিদের কি লাভ হয়েছে? বাঙালিদের এই তো আমরা যারা পরিশ্রম করি, আমরা যারা ড্রাইভিং করি, তাহলে আমাদেরও কিছু লাভ। আমরা প্রতিদিন যাইতে পারি, আসতে পারি, নিতে পারি, আনতে পারি, তাহলে আমাদের প্রফিট আছে না? ওইখানে আমরা খেটে খাওয়াদের আমাদের পরিশ্রম করিয়া আমাদের এই লাভটা। আমার নাম নাইকলিঙ্গম। আপনি কোথায় যাবেন? আমি রুমাতে যাব। আপনি রুমাতে কিভাবে যাবেন? চাঁদের গাড়িতে আমি যাব। আপনি কি এই চাঁদের গাড়িতে আসা যাওয়া করেন? যে কত ভাড়া নেন এখান থেকে? এখান থেকে 60 টাকা করে ভাড়া নেয়। আচ্ছা, এই চাঁদের গাড়ি চালু হওয়ার পরে যে পাহাড়িদের কি লাভ হয়েছে বলে আপনার মনে হয়? লাভটা হচ্ছে আমরা যে চোরা মানে আসা যাওয়া একটা সুবিধা। পার্বত্য অঞ্চলের আঁকাবাঁকা পাহাড়ি উঁচু নিচু পথ ধরে দীর্ঘ 3 দশকেরও অধিক সময় ধরে এভাবেই জনপরিবহন এবং পণ্য পরিবহন করে চলেছে এ চাঁদের গাড়ি। আপনার নাম কি? আমার সিমলিন বম। আপনি কোথায় যাবেন? চিম্বুক। চিম্বুক। আপনি কিভাবে যাবেন? আমি চাঁদের গাড়ির দ্বারা যাব। আপনার নাম কি? আমার নাম জান্নাত ফেরদৌস। আপনি কোথায় যাবেন? রুমা। কিভাবে যাবেন? গাড়িতে। আপনি কি চাঁদের গাড়িতে আসা যাওয়া করেন? কেমন লাগে? আমাদের তো একটু ভালো লাগে আর কি। মানে চাঁদের গাড়ি হওয়ার পরে আপনাদের কি কি সুবিধা হয়েছে বলে মনে হয়? আপনার নাম কি? আপনি কতদিন ধরে চাঁদের গাড়ি চালান? আমি আজকে ড্রাইভিং করতেছি 5 বছর, আর হেল্পার 11 বছর, টোটাল 16 বছর। আচ্ছা, আপনি কি এই চাঁদের গাড়ি চালায় যা মানে আয় করেন তা দিয়ে আপনার জীবনটা ঠিক মতো চলে? জি, নর্মাল পাবে আর কি। আপনি কি এই গাড়ি ড্রাইভারি করে আপনি কি মোটামুটি সচ্ছলভাবে আছেন, ভালো আছেন? হ্যাঁ, মোটামুটিভাবে সচ্ছল আছি। আপনার ছেলে মেয়ে কয়টা? ছেলে মেয়ে হলো 5টা। পড়াশোনা করে? হ্যাঁ, পড়াশোনা। মানে এই গাড়ি চালায় আপনি যা পান তাতে আপনার সংসার চলে? কোনো রকম চলে। আপনি কত পান দিনে? দিনে আমাদের কোম্পানির দায়িত্ব হলো ডেলি 100 টাকা বেতন। মানে আপ ডাউন নাকি? একবার গেলে 100 টাকা? একবার গেলে আপ ডাউন করলে ড্রাইভার হেল্পার 300 টাকা। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই গাড়িগুলো চালু হওয়ার পরে আপনার রুমা থানচির জনগোষ্ঠীর কোনো উন্নতি হয়েছে? অনেক কী কী ধরনের উন্নতি হয়েছে একটু বলেন। যেমন আগে তারা যে শস্য তারা জমিতে বা পাহাড়া মহাজন ছিল, তারা নৌকায় করে এগুলো কেরিং করত। তখন তাদেরকে হয়তো আগে অগ্রিম বর্ষার সময় তারা আসলে নিরীহ খুব গরিব, তখন উপজাতীয়রা তারা আপনার ফসলগুলো বান্দরবন তারা দেখে নেই কোনো সময়। আচ্ছা আচ্ছা। ওইখানে গিয়ে হয়তো 100 টাকার যেটা 1000 টাকা বিক্রি হবে ওইটা 100-150 টাকা দিয়ে তারা কিনে নিত, তারাও বিক্রি করতো। আচ্ছা আচ্ছা। হয় তাদের জন্য এখান থেকে আবার তারা কিছু মালামাল নিয়ে যেত, ওইগুলো বিক্রি করে বিনিময়ে তাদের ফসলগুলো নিয়ে আসতো।
তখন তারা হয়তো অভাব অনটনেই থাকতো। এখন মোটামুটি তারা স্বাবলম্বী, যেহেতু তাদের পণ্য তারা বাজারজাত করতে পারতেছে। বান্দরবান সদরের সাথে তাদের সুন্দর একটা বাঙালির মতো এখন চিটাং পর্যন্ত নিয়ে যায় তারা। আচ্ছা, এই গাড়িগুলো এখান থেকে রুমা যায় এবং থানচি যায়। শুধু রুমা থানচি যায় গাড়িগুলোকে চাঁদের গাড়ি বলে, অন্য কোনো গাড়িকে চাঁদের গাড়ি বলে? অন্য কোনো গাড়ি তো চাঁদের গাড়ি বলে না। এগুলা রুমা টানছে শুধু না, হিলটেকটা প্রত্যেকটা জায়গায়। কেবল যাত্রী, চালক বা সহকারী নয়, চাঁদের গাড়িকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে ভিন্ন পেশারও অসংখ্য লোক। আপনি তো এখানে দেখেন যে অনেক লোকজন এখান থেকে যাওয়া আসা করে। কোন কোন ধরনের লোকজন এখান থেকে যাওয়া আসা করে? তো বিভিন্ন জাতের মানুষ আছে, বেশিরভাগ পাহাড়ি বাঙালি এগুলো। আপনার কি মনে হয় যে এই চাঁদের গাড়িগুলো এখানে চালু হওয়ার পরে এই এলাকার রুমা থানচি এলাকার কোনো উন্নতি হয়েছে? অনেক জনগণ আইয়া যা এখন মালামাত্রা নিয়ে আসা যাওয়া সুবিধা। আমার তো মনে হয় চাঁদের গাড়ি হওয়াতে আপনার একটা ব্যবসার জায়গা হয়েছে। ব্যবসা জায়গা হয়েছে। তোমার নাম কি? গুড। তোমার আব্বু কি করে? চাঁদের গাড়ি দেখছো তুমি? সুন্দর। তুমি চড়েছ চাঁদের গাড়ি? চড়েছ? কেমন লাগে? ভালো লাগে। গবেষণা কর্মকর্তা হিসেবে আপনি একটু বলেন যে এই গাড়ির মাধ্যমে পাহাড়িরা কিভাবে উপকৃত হচ্ছে? পাহাড়িরা আসলে উপকৃত বলতে রোড যেখানে হয়েছে, রাস্তা হওয়ার মাধ্যমে সে তার কৃষি পণ্য, উৎপাদিত কৃষি সামগ্রী সেটা বাজারে বিক্রি করতে পারছে অতি সহজে। পচনশীল ফলমূল, শাকসবজি পাহাড়িরা নিজ এলাকা থেকে বাজার এলাকা পর্যন্ত যেতে পারছে। তারপরে সেটা সাফিসিয়েন্ট না আর কি, আরও মানে রাস্তা ডেভেলপমেন্ট প্রশস্ত হওয়া দরকার, ডেভেলপ হওয়া দরকার। চাঁদের গাড়ি কেবল কতিপয় অনিবার্য লৌহ যন্ত্রাংশের সুশৃঙ্খল বিন্যাস নয়, এটি এতদ অঞ্চলের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক গতিশীলতা ও পরিবর্তনশীলতার অন্যতম বাহনও বটে। চাঁদের গাড়ির ভূমিকা মূলত চিম্বুক পাহাড়ের অর্থাৎ বান্দরবান চিম্বুক সড়ক, বান্দরবান চিম্বুক সড়ক, চিম্বুক থানচি সড়ক, বান্দরবান রুমা সড়ক, এই সড়ক, বান্দরবান রুয়ামচুরি সড়ক, এগুলোতেই মূলত হলো চাঁদের গাড়িগুলো চলে। তো জনপরিবহনের ক্ষেত্রে অবশ্যই এখন চাঁদের গাড়িগুলো খুব একটা বড় ভূমিকা পালন করছে এখানে। কারণ হলো এখানে চাঁদের গাড়ি ছাড়া তো অন্য কোনো গাড়ি নেই এখানে। আর সড়কগুলো নির্মাণ করা হয়েছে অনেকটা চাঁদের গাড়ির চলাচল উপযোগী করেই তৈরি করা হয়েছে আমার মনে হয়। এখানে অনেকেই বলে থাকেন কি এখানকার সড়কগুলো হলো জনপরিবহনের উপযোগী করে তৈরি করা হয় না, সামরিক পরিবহনের উপযোগী করেই তৈরি করা হয়েছিল। জনপরিবহন চলাচলের খুব একটা উপযোগী হয়, এই জন্য হলো চাঁদের গাড়িগুলো চলে এখানে। এই হলো মূলত চাঁদের গাড়ি ইয়েগুলো। তো এই ক্ষেত্রে চাঁদের গাড়ির ভূমিকা এখানকার মানুষের চলাচলের ক্ষেত্রে এবং অর্থনীতিতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা হলো যেহেতু অন্য কোনো যানবাহন আর এখানে চলাচল করে না, সেক্ষেত্রে হলো আপনার এখানকার উৎপাদিত পণ্য পরিবহনে, এখানকার শুধু উৎপাদিত পণ্য পরিবহনের জন্য এবং নয়, এবং বিভিন্ন পণ্য সামগ্রী বাজারজাতকরণে, যেমন চিটাগাং, ঢাকা থেকে কেউ এখানে মালামাল নিয়ে যায় রংপুরিতে অথবা থানচিতে, চাঁদের গাড়ি নিয়েই নিয়ে যেতে হয়। এই জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আর কি এটা। আপনার স্বামী কি করে? আমার স্বামী ড্রাইভারি করে। কিসের ড্রাইভার? চাঁদের গাড়ি। চাঁদের গাড়ি চালায়? আপনি চড়ছেন? কেমন লাগে? ভালো। আপনার স্বামী চাঁদের গাড়ির ড্রাইভার, এটা শুনতে খুব সুন্দর লাগে না? লাগে। আপনি কি আপনার স্বামী যা আয় করে তা নিয়ে সন্তুষ্ট? মোটামুটি ভালো আছেন? সুখে শান্তিতে আছেন? ও আচ্ছা। আপনার কি কোনো মানে দাবি দাওয়া আছে? নাই।
কোনো দাবি দেওয়া নাই, যা আছে তাতে আপনি সুখে আছেন। সুখী আছে। এভাবেই চাঁদের গাড়ি চাঁদের দেশের যাত্রাপথে তার বক্ষে ধারণ করে সামাজিক ও সাংস্কৃতিক মিথস্ক্রিয়ার এথনোগ্রাফিক উপাদান, সামাজিক গতিশীলতার অদৃশ্যমান প্রভূত সম্ভাবনা এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি বাঙালির মধ্যকার সুদীর্ঘ রাজনৈতিক বৈরিতার ঊর্ধ্বে এক নির্মল সহযোগিতার পরিবেশ। এটা সঙ্গত কারণেই যাতায়াতের জন্য একমাত্র বাহন বলে এটা খুব পপুলার যানবাহনের একটা কমন মোড হয়ে গেছে এখন। এবং সবাই নির্ভর করে সকালে আসবে, আবার ব্যাহত বিকালে চলে যাবে ফিরে যার যার গন্তব্যে। কারণে তাদের মোবিলিটির উপর, তাদের চলাচলের উপর, জীবিকা অর্জনের জন্য, দূরাঞ্চলে ঝুঁক পাহাড়ে যাওয়ার জন্য, যেমন নিকটবর্তী কোনো পাহাড় থেকে যে তারা হয়তো ফসলাদি নিয়ে বাজারজাত করবে কোনো একটা মার্কেটে, সেটা অনেক দূরের। এখানকার আর্থসামাজিক প্রেক্ষিতেও এই গমনাগমনটা, যাতায়াত কিংবা যান্ত্রিক উপায়ে চলাচল করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে ছিল লোকালি লকড, অঞ্চলভিত্তিক তারা আবদ্ধ, ওদের বিপুল সম্ভাবনা থাকলেও তাদের কিন্তু তাদের যে সামগ্রীগুলো, পণ্য সামগ্রীগুলো বাজারজাত করা যেত না, নষ্ট হয়ে যেত। কমলা, বিভিন্ন আনারস, কমলা, এমনকি ঝুম ফসল পর্যন্ত, যেমন আদা, রসুন, স্পাইসেসগুলো, মানে হাইলি ভ্যালুয়েবল কমোডিটি। ওদের আর্থসামাজিক উন্নয়ন হয়নি যে তারা বাজারে যেতে পারত না। এই জিনিসগুলো বাজারে যখন কদর বেড়ে গেল, তখন এই বাহনগুলি হচ্ছে একমাত্র এবং এর ফলে দ্রুত তাদের জীবন পরিবর্তন এসছে। তাদের মোবিলিটি বেড়েছে, ফিজিক্যাল মোবিলিটি বেড়েছে, তাদের অবস্থার উন্নতি হয়েছে। তারা জানে বাইরের সাথে তাদের একটা লেনদেন করতে হয়। মার্কেট ভিত্তিক যে অর্থনীতি গড়ে উঠছে, সেটাও কিন্তু এই চাঁদনি গাড়ির ফলাফলেরই একটা অংশ। আচ্ছা, এত অঞ্চলের আপনি একজন প্রতিষ্ঠিত বিজ্ঞানী হিসেবে এই চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর যে সাংস্কৃতিক, যে কালচারাল এন্টিটি, সেটার পরিবর্তনে চাঁদের গাড়ির কি ভূমিকা আছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, চমৎকার প্রশ্নটি। এটা ঠিক যে যতই বেশি মোবিলিটি হবে, যতই বেশি যাতায়াত হবে কিংবা মানুষের দৈহিকভাবে স্থানান্তর করার ক্ষমতা থাকবে, সেখানে ততই যে কালচারাল স্টেজটি দ্রুত হবে। এটা নিবিজ্ঞানের প্রথম পার্ট। একটা জনগোষ্ঠী যখন অন্য জনগোষ্ঠীর সম্পর্কের মধ্যে যায়, তখন এই পরিবর্তনটা সূচিত হয়। আদারওয়াইজ ওই পরিবর্তনটা অত্যন্ত সীমিত আকারের এবং নিজেদের উদ্ভাবিত বিষয়গুলোর মাধ্যমে তার পরিবর্তনটা হয়, যেটা অত্যন্ত স্লট গতির, মন্থর গতির। চট্টগ্রামের, পার্বত্য চট্টগ্রামের যে অনেক যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে, আপনি জানেন যে ওখানে প্রায় 12-14টি ছোটো বড় অনেকগুলো উপজাতিও আছে। আমি উপজাতি বলবো না, আদিবাসীও বলবো না, ক্ষুদ্র জাতিগোষ্ঠী বলছি এই জন্যে। তাদের সক্রিয় সংস্কৃতি রয়েছে, জীবনধারা ভিন্ন, তাদের জীবনের দর্শন ভিন্ন, তাদের সামাজিক সাংস্কৃতিক সব কিছুই ভিন্ন। আপাত দৃষ্টির বাইরের দিকে মনে হবে এক, কিন্তু আসলে এক নয়। প্রত্যেকের মধ্যে 60-এর কিছু এথনিক মার্কার্স আছে, যার মাধ্যমে প্রত্যেকের স্বাতন্ত্রিক যে চরিত্র আছে সেটা উদ্ভাবন করা সম্ভব। কারণ এখানে একদিক থেকে জনগোষ্ঠী অত্যন্ত কনজারভেটিভ, রক্ষণশীল মনোভাব প্রকাশ করে, তারা সহজ পরিবর্তন হতে চায় না। নন মেটেরিয়াল বস্তু, অবস্থাবাদী যে বিষয়গুলো, সেগুলো কিন্তু সহজে চেঞ্জ হচ্ছে না। তাদের চালচলন, বিশ্বাস ব্যবস্থাগুলো, যেগুলো ম্যাটেরিয়াল কালচারের অংশ, বস্তুগত যে সমস্ত বিষয়গুলো আছে, যেমন দেহের গঠন, প্রক্রিয়ার সাথে সামঞ্জস্য, অর্নামেন্টসের, কিংবা এই যে চাঁদনি গাড়িটি উঠাইতে, এটা একটা তাদের নিজস্ব কোনো ভাবনার কিছু নয়। এই কারণে তাদের ম্যাটেরিয়ালি কিছু চেঞ্জ দেখা যাচ্ছে অবশ্যই, যেহেতু তারা এখন একটা বৃহত্তর বাইরের সমাজের সাথে তাদের এক্সপোজার করছে, যে এক্সপোজারের মাধ্যমে তাদের পক্ষে এখন নতুন লেনদেন দেওয়া নেওয়ার ব্যাপারটাও হচ্ছে সঙ্গে সঙ্গে। এটা একটা ইম্পর্ট্যান্ট। কিন্তু বিজ্ঞানী হিসেবে বলবো যে এটা অন্যান্য দেশের কনটেক্সটে একটা ছোট্ট জাতিগোষ্ঠী যদি বৃহত্তর জাতিগোষ্ঠী বিলীন হয়ে যায়, সেটা আমি ভালো মনে করি না। এদের সক্রিয় রাখাটাই সবচেয়ে, স্বতন্ত্র রাখাটাই হচ্ছে আসলে প্রয়োজন। তাহলে ওদের যে সাংস্কৃতিক যে অবস্থা, সেটা অক্ষুণ্ণ থাকবে।